আজকে আমরা খুব একটা ভালো কবিতা পড়তে চলেছি। কবিতাটির নাম হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। তো এটা একটা কবিতা বা পয়েম। এই কবিতাটির লেখক হচ্ছেন বা পোয়েট হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো আমরা আজকে এই কবিতাটি সম্পূর্ণভাবে আলোচনা করব এবং কবিতাটির ডিটেলসে বুঝে নেব কবিতাটির সম্পূর্ণ তথ্য। কবিতাটিতে যাওয়ার আগে প্রথমে আমরা জেনে নেব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে ছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা আমরা জেনে নেব। প্রথমত, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন নেচার পয়েট বা রোমান্টিক এজের একজন পয়েট ছিলেন। তো নেচার পয়েট কি? নেচার পয়েট হচ্ছে প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে নিয়ে কবিতা লিখতেন বা প্রকৃতির বিষয়বস্তু নিয়ে কবিতা লিখতেন। এই যে প্রকৃতির প্রতি যে একটা টান বা নেচারের প্রতি যে একটা আকর্ষণ, একে বলা হয় নেচার পয়েট, বা আমরা বলতে পারি ওরশিপার অফ নেচার। এবং তিনি রোমান্টিক এজ মানে হচ্ছে যে ওরশিপার অফ নেচার বা প্রকৃতিকে নিয়ে কবিতা লিখতেন। এটা হলো রোমান্টিক এজ। এরপর আমরা জেনে নেব এই কবিতা নিয়ে বা পয়েম নিয়ে কিছু তথ্য আমরা জেনে নেব। এই কবিতাটির বিষয়বস্তু কি, এই কবিতাটির স্ট্রাকচার কি, কবিতাটি কি নিয়ে লেখা হয়েছে, সম্পূর্ণ আমরা দিতে নেব। প্রথমত, এই কবিতাটা হচ্ছে একটি সনেট। সনেট মানে কি? সনেট মানে হচ্ছে চতুষ্পদী কবিতা বা চতুষ্পদ কবিতা বা 14 লাইনের একটা poem। আর এই কবিতাটিতে 14টি লাইন আছে। কিন্তু কি ধরনের সনেট এটা? এটা হচ্ছে ইটালিয়ান সনেট। এই ইটালিয়ান সনেটকে আবার পেত্রাক্কান সনেটও বলা হয়ে থাকে। প্রথম আমরা ইটালিয়ান সনেট হচ্ছে প্রথম দুটো ভাগে ভাগ থাকে। একটা হচ্ছে অক্টেভ এবং আরেকটি হচ্ছে সেস্টেভ। অক্টেভ কি? অক্টেভ হচ্ছে 8টা লাইন বিশিষ্ট, মানে যেখানে 8টা লাইন থাকবে। এবং সেস্টেভ কি? যেখানে 6টি লাইন থাকবে। যদি আমরা এই কবিতাটিকে আমরা দেখি একটু, এই কবিতাটিতে প্রথম এই অংশটি এটা হচ্ছে অক্টেভ, এখানে 8টি লাইন আছে। এবং এই যে পরের অংশটি হচ্ছে এটা হচ্ছে সেস্টেভ বা এখানে হচ্ছে 6টি লাইন আছে। টোটাল 14টি লাইন আছে। এই জন্য এটাকে বলা হয় একটা সনেট। কি ধরনের সনেট? পেত্রাক্কান সনেট বা ইটালিয়ান সনেট। কবিতাটি কখন লেখা? আমরা যেহেতু কবিতাটির নাম এখানে দেখে নিয়েছি, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। 1802 সালে এই কবিতাটি লেখা, ঠিক আছে। এবং এই যে কবিতাটি লেখা হয়, এই কবিতাটি লেখার পেছনে কি কারণ রয়েছে আমরা আগে সেটা জেনে নেব। প্রথমত, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার সিস্টার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একজন সিস্টার ছিলেন যার নাম হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। এবং এই ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে লন্ডন থেকে ফ্রান্সের কেলি যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? ফ্রান্সের কেলি। এই এই ফ্রান্সের কেলি যাওয়ার আগে তাকে প্রথমে লন্ডন থেকে ডোভারে যেতে হবে এবং ডোভার থেকে আবার ফ্রান্সের কেলি ওখানে যাবে। এবং তার সাথে কে ছিলেন? তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। এবং এই যে ফ্রান্সের কেলি বা প্রথমে যে ডোভার যাবে, এই যাওয়ার আগে তাদেরকে একটা ব্রিজ অতিক্রম করতে হবে। সে যে ব্রিজটির নিচ দিয়ে থেমস নদী সুন্দরভাবে আপন গতিতে প্রবাহিত হয়েছে। আর তারা এই যে ডোভার যায়, ওকে, আমি আগেই বললাম প্রথম তারা লন্ডন থেকে ডোভারে যাবে এবং ডোভার থেকে আবার ফ্রান্সের কেলিতে যাবে। ফ্রান্সের কেলি ওখানে যাবে। এবং ওয়ার্ডসওয়ার্থের কম্পেনিয়ন হচ্ছে তার সিস্টার ডরোথি
ওয়ার্ডসওয়ার্থ। এবং এই তার যাওয়ার সময়টা হচ্ছে খুব আর্লি মর্নিং বা ভোরবেলা, যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার সিস্টারকে নিয়ে সেই ব্রিজ অতিক্রম করছিলেন, তখন এই সময় যে লন্ডনের যে দৃশ্য, সেই সময় লন্ডনের যে সুন্দর যে প্রকৃতি, যে সকালবেলা সুন্দর যে মনোরম দৃশ্য, সেই দৃশ্য দেখে কবি মুগ্ধ হয়ে যায়। He was mesmerized by the view of the beauty of London in the morning. Okay, তো সকালের সেই সৌন্দর্য দেখে কবি এখানে এতটা মুগ্ধ হয়ে যায় যে সেখানে তিনি কবিতা লিখতে শুরু করেন। এবং এই কবিতাটির নাম এই জন্যই রাখা হয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেহেতু এই কবিতাটি ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর কম্পোজ করা হয়েছে বা লেখা হয়েছে। যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন সে ব্রিজটার নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার, আর কম্পোজড কথাটির অর্থ হচ্ছে লেখা। ওকে, আপন মানে উপর, তাই কবিতাটির নাম রাখা হয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তো এখানে কবি যখন ব্রিজটা অতিক্রম করে তার বোন ওয়ার্ডসওয়ার্থের সাথে, তখন সেই ভোরবেলা বা সকালে যে সুন্দর দৃশ্য, যেটা মনোরম যে দৃশ্য, যে দৃশ্যটা খুবই সুন্দর ছিল, সেই দৃশ্য থেকে কবি সেখানে সে সুন্দর দৃশ্য থেকে চোখ ফেরাতে পারেন, ও সেখানেই সে কবিতাটি লিখে ফেলেন। ঠিক আছে, এবং কোথায় যাচ্ছিলেন? লন্ডন থেকে প্রথমে ডভার, এবং ডভার থেকে যাবেন ফ্রান্সের কেলি। তাহলে কবির বা পয়েটের অ্যাকচুয়াল ডেস্টিনেশন হচ্ছে ফ্রান্সের কেলি। এরপর আমরা কবিতাটিতে চলে আসব। এখানে কবিতাটিতে কি বলা হয়েছে? প্রথম বলা হয়েছে, যেটা অক্টেভ আর শেষ্টেভ, যে দুটো ভাগে ভাগ করা হয়েছে। The earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty. এখানে earth has not anything to show more fair, মানে পৃথিবীতে এর চেয়ে সুন্দর, মানে এর চেয়ে যে সুন্দর দৃশ্য আর কোথাও নেই। মানে পৃথিবী এর চেয়ে সুন্দর যে দৃশ্য আগে কখনো দেখিনি। এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে? এখানে সিটি অফ লন্ডন, এখানে লন্ডনের কথা বলা হয়েছে। এখানে 1802 সালে লন্ডনের কথা বলা হয়েছে, যে সময় লন্ডন আজকে লন্ডনের মতো ছিল না। সে সময় জাতীয় কান্ট্রি সাইড ছিল, একটা গ্রাম্য পরিবেশ ছিল, এবং এই মাঝখানে ছিল লন্ডন সিটি, যেটাকে সেন্টার আর হার্ট অফ দ্য লন্ডন বলা হয়। চারিদিকে কান্ট্রি সাইড, মাঝে লন্ডন সিটি, আর সময়টা হচ্ছে সকালবেলা। আর পয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমিনিস্টার ব্রিজ অতিক্রম করার সময় এই সুন্দর দৃশ্য দেখে তিনি কবিতায় তুলে ধরেন যে পৃথিবীতে এর চেয়ে সুন্দর দৃশ্য আর হয়তো কিছুই নেই। ঠিক আছে, তো এইখানে যে পৃথিবীতে এই যে সুন্দর দৃশ্য আর দেখবার মতো কিছুই না, এখানে একটি ফিগার অফ স্পিচ কবি ইউজ করেছেন। ওকে, যে ফিগার অফ স্পিচের নাম হচ্ছে হাইপারবোল। কোনো কিছুকে খুব বাড়িয়ে বলা বা এক্সাজারেটেড ওয়েতে বলা, একে বলা হচ্ছে হাইপারবোল। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে? Dull would he be of soul who could pass by, a sight so touching in its majesty. দৃশ্যটা কেমন? খুবই মর্মস্পর্শী, যা হৃদয়কে স্পর্শ করে দেয়। তার যে ম্যাজেস্টি, যে মহিমান্বিত যে লুক, এক্সাগারেটেড বিউটিফুল যে লুক সকালবেলাতে, যদি কোনো ব্যক্তি
এই দৃশ্যকে উপভোগ না করে বা এনজয় না করে যদি বেরিয়ে যায়, সেই ব্যক্তি একজন হচ্ছে নির্বোধ, বা আত্মার দিক থেকে সে একজন হচ্ছে নির্বোধ, বা যেটা আমরা বলতে পারি তার মধ্যে কোনো আনন্দ উপভোগ করা যে কোয়ালিটি, সে কোয়ালিটি নেই। ঠিক আছে, সে একজন হচ্ছে সম্পূর্ণভাবে একজন রুচিহীন এক ব্যক্তি, আমরা তাকে বলতে পারি। Dull would he be of soul who could pass by. ওকে, পাস বাই মানে অতিক্রম করে যাওয়া, সে ব্যক্তি হবে পুরোপুরি রুচিহীন একজন ব্যক্তি। ওকে, নেক্সট কি বলা হয়েছে, the city now doth like a garment where the beauty of the morning silent bare, ships, towers, domes, theaters and temples lie open unto the field and to the sky, all bright and glittering in the smokeless air. The city now dot, এই যে ডট, এই ডট কথাটি ইউজ করা হয়েছে, এটা হচ্ছে একটা আর্কেইক ওয়ার্ড, আগে ডট লেখা হতো, যেটাকে এখন বর্তমানে বলা হচ্ছে ডাজ বলা হয়। এই যে সকাল বেলাকার যে লন্ডন সিটি, যেটা একজন একটি খুবই মনোরম আকর্ষণীয় যে দৃশ্য, যা থেকে চোখ ফেরানো যায় না, তাকে দেখে মনে হচ্ছে যেন কোন একটা কাপড়, কোন একজন পোশাক পরিধান করে রয়েছে, গার্মেন্ট ওয়্যার। মানে সকালবেলা যে সুন্দর যে শহর, সেখানে সমস্ত মানুষ ঘুমোচ্ছে, এখনো সেই শহরের যে ব্যস্ততম শহর এখনো শুরু হয়নি, কলকারখানা শুরু হয়নি, জাহাজ বা গাড়ি এখনো শুরু হয়নি, আকাশ পুরোপুরি উন্মুক্ত। এমন দেখে যেন মনে হচ্ছে এই সুন্দর পরিবেশকে যেন একটি কোনো পোশাক পরিধান করে রয়েছে। ওকে, এই যে মনোরম উজ্জ্বলতা, এই শহরকে এখন ঢেকে আছে যেন কোনো এক পোশাক, সুন্দর পোশাক। এখানে লাইক, এখানে একটা সিমিলির কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা একজন একটা সিমিলির এক্সাম্পল। দ্য বিউটি অফ দ্য মর্নিং, আগে বললাম দৃশ্যটা হচ্ছে সকালবেলার দৃশ্য। দ্য বিউটি অফ দ্য মর্নিং, যে সকালের দৃশ্য। সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সাইলেন্ট নিস্তব্ধ। নিস্তব্ধ কেন? কারণ এখনো সেই ব্যস্ততম শহরে যে গাড়ি, কলকারখানা, জাহাজ, এগুলো এখনো শুরু হয়নি, নিস্তব্ধতা এখনো রয়েছে। তাই এই শহরকে সকালবেলা সাইলেন্ট বলা হয়েছে। ওকে, এন্ড বেয়ার, বেয়ার মানে হচ্ছে যেটা উন্মুক্ত, এভরিথিং ইজ ভিজিবল ইন দ্য সিটি, বা সমস্ত কিছু যেন দেখা যাচ্ছে এই শহরে, তাই একে বেয়ার বলা হয়েছে। কারণ সকালবেলা কোনো কলকারখানা শুরু হয়নি, এবার কোনো ধোঁয়া নেই আকাশে, একদম পরিষ্কার আকাশ, পরিষ্কার পরিবেশ, তো তাই সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স and temples are. শিপস, জাহাজ, টাওয়ার্স, এখানে টাওয়ার মানে হচ্ছে লন্ডনের টাওয়ারকে বলা হয়েছে। ওকে, টাওয়ার্স অফ লন্ডন, যে টাওয়ারগুলো সম্ভবত 11th সেঞ্চুরিতে অন দ্য ব্যাংক অফ দ্য রিভার, ওকে, অন দ্য নর্থ ব্যাংক অফ দ্য রিভার, নদীর উত্তর তীরে যে টাওয়ারগুলি গড়ে উঠেছিল, সেই টাওয়ারের কথা এখানে বলা হয়েছে। ডমস, the dome of the Saint Paul, সেন্ট পল যে ক্যাথাড্রাল, সেন্ট পল ক্যাথাড্রালের ডমস এন্ড গম্বুজকে এখানে বলা হয়েছে। এখানে থিয়েটার মানে বিভিন্ন যে প্লে হাউস বা নাট্যশালার কথা এখানে বলা হয়েছে। সে সময় বিভিন্ন প্লে হাউস ছিল, বিভিন্ন
বা নাট্যশালা ছিল, সেই যে থিয়েটার গুলো যেখানে কি নাটক করা হতো, তাই না, সেগুলো থিয়েটার বলা হয়েছে। এবং সেই থিয়েটার গুলোকে এই যে উম, একটা সুন্দর পরিবেশ, কোনো কুয়াশা নেই, কোনো ধোঁয়া নেই, বা কলকারখানার কোনো ধোঁয়া নেই, এবং সবকিছু যেন ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। টেম্পলস, টেম্পলস মানে অ্যাকচুয়ালি সেখানে চার্চ কে বোঝানো হয়েছে। টেম্পলস লাইক ওপেন আনটু দ্য ফিল্ড, ওপেন আনটু দ্য ফিল্ড, সম্পূর্ণ উন্মুক্ত, পুরোপুরি সে মাঠ পর্যন্ত সমস্ত কিছু যেন দেখা যাচ্ছে। অ্যান্ড টু দ্য স্কাই, উন্মুক্ত স্কাই, সে মাঠ সম্পূর্ণ যেন ভিজিবল, এভরিথিং ইজ ভিজিবল ইন দ্য মর্নিং। ওকে, তো সমস্ত কিছুই দেখা যাচ্ছে। ওকে, এখানে ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই, এখানে মাঠ ও আকাশ বলতে এখানে দিগন্তকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে কি মাঠ এবং আকাশ একসাথে কি মিলেছে। তো কবি এখানে বোঝাতে চেয়েছেন যে লন্ডন শহরের অন্যান্য অংশে যেমন বিরাট অট্টালিকা দৃষ্টিকে ব্যাহত করে, এখানে তেমন নয়। এখানে অবারিত দৃষ্টিতে সমগ্র শহরের এক অপরূপ দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন। এক সুন্দর একটা অপরূপ দৃশ্য কি কবি এখানে দেখতে পাচ্ছেন। নেক্সট কি বলা হয়েছে, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সমস্ত কিছু যেন উজ্জ্বল এবং গ্লিটারিং এবং চকচক করছে, তাই না। এখানে সমস্ত কিছু উজ্জ্বল এবং চকচক করছে। সকালবেলা সুন্দর পরিবেশ। এখানে গ্লিট ব্রাইট কথাটির অর্থ কি উজ্জ্বল, ঠিক আছে, বা নির্মল আলোতে উদ্ভাবিত, এবং গ্লিটারিং কথাটি ওখানে উজ্জ্বল বা চকচক সেন্সে ইউজ করা হয়েছে। ইন দ্য স্মোকলেস এয়ার, স্মোকলেস মানে কোনো ধোঁয়া নেই। যদি কোনো কলকারখানা, অন্যান্য কোনো যানবাহন, জাহাজ এসব শুরু হয়নি, বাতাসে কোনো ধোঁয়া নেই, এই ধোঁয়া নেই বলে সমস্ত কিছুকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে এবং দিগন্ত পর্যন্ত দেখা যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে যেটা পড়লাম সেটা তো অক্টেভ। ইট ইজ a part of octave. Poem is divided into two parts. One is octave and the other is sestet. Then it is called a Petrarchan or Italian sonnet. নেক্সট আমরা সেস্টেটে চলে যাব। এখানে কি বলা হয়েছে, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ in his first splendor, in his first splendor. নেভার কথাটি মানে কখনোই না, কখনোই না। দ্য সান মোর বিউটিফুলি স্টিপ, স্টিপ মানে প্লাবিত করে দেওয়া। যখন সকালবেলা দিয়ে সূর্য ওঠে, তখন সূর্যের যে আলোটা, যে দেখে মনে হচ্ছে ভ্যালি, উপত্যকা, রক, পাহাড়ের মধ্য দিয়ে যেন প্লাবিত হয়ে গেছে, যেন এত ছড়িয়ে পড়েছে। তো এই ধরনের দৃশ্য পোয়েট এর আগে কোনোদিনও দেখেনি। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ in his first splendor. Okay, and first splendor মানে কি বোঝানো হচ্ছে, ব্রাইটনেস অফ দ্য মর্নিং, দ্যাট ইজ ফার্স্ট ফেজ অফ দ্য ডে। এখানে সকালের বেলাতে যে দিনের প্রথম পর্যায়ে যে উজ্জ্বলতাকে বোঝানো হচ্ছে, স্প্লেন্ডার মানে যে উজ্জ্বলতা, সকালের যে উজ্জ্বলতা, যে উজ্জ্বলতা যে সূর্যের আলোতে প্লাবিত হয়ে যাচ্ছে ভ্যালি, রক এবং হিলের উপর, এবং এই ধরনের দৃশ্য এর আগে দেখিনি। নেভার saw I, never felt a calm so deep, never saw I, কখনো দেখিনি, and never felt, কখনো এই ধরনের দৃশ্য অনুভূত করিনি। তাই তো, এত সুন্দর দৃশ্য যে সকালবেলা যে সূর্যের আলো
প্লাবিত হচ্ছে, চারদিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে, কবির মনকে স্পর্শ করে যায়। মানে কবি এখানে বলে ওঠেন যে, এই ধরনের দৃশ্য আমি কখনো অনুভূতি করিনি এর আগে। এতটা যে কাম সো ডিপ, গভীর শান্ত, গভীর এই যে কামনেস অফ দ্য সিটি, আমি এই ধরনের কোনোদিন এর আগে আমি অনুভূত করিনি। এখানে কাম মানে হয়েছে, এখানে বোঝানো হয়েছে শান্ত স্নিগ্ধ পরিবেশ, খুব একটা শান্ত স্নিগ্ধ সকালবেলা, বা এই ধরনের যে সূর্যের দ্যুতি ও সূর্যের যে প্লাবিত হওয়া যে দ্যুতি, কোনোদিনও কবি এর আগে দেখেও নি, অনুভবও করি। The river glided at his own sweet will. The river, এখানে রিভার বলতে থেমস নদীর কথা বলা হয়েছে, যে নদীর ওপরে ওয়েস্টমিনিস্টার ব্রিজ বা নিচে যে থেমস নদী প্রবাহিত হয়েছে, আপন মনে যে নদী যেন প্রবাহিত হয়ে চলেছে। The river glided at his own sweet will. এখানে glided মানে হচ্ছে কি, এখানে প্রবাহিত হয়ে যাওয়া, at his own sweet will, তার নিজের যেন ইচ্ছেতে প্রবাহিত হচ্ছে। এখানে কেন নিজে প্রবাহিত হচ্ছে? কারণ নদীতে কোনো নৌকা, বোট বা জাহাজ এখন শুরু হয়নি, এখনো সে জাহাজ শুরু হয়ে নদীতে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারেনি, তাই নদী আপন বেগে নিজে নিজে প্রবাহিত হচ্ছে। Dear God, the fairy houses seemed asleep. All the people of the city sleeping. The fairy houses এর পার্সনিফাইড করা হয়েছে, এটা একটা পার্সনিফিকেশন, যে সমস্ত বাড়িগুলো এখনো ঘুমোচ্ছে সকালবেলা, সমস্ত বাড়ি এখনো ঘুমোচ্ছে। এখানে এখানে একটা ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে। পার্সনিফিকেশন কি, কোনো যদি জড় বস্তুর উপর ব্যক্তিত্ব আরোপ করা হয় সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। ডিয়ার গড, এখানে ঈশ্বরকে বা ভগবানকে অ্যাড্রেস করেছে। ওকে, অ্যাড্রেস করে বলা হয়েছে the very houses seem asleep and all that mighty heart is lying still, and all that mighty heart, এখানে যে mighty heart বলেছে enormous বা বৃহত্তর লন্ডন সিটিকে বোঝানো হয়েছে। is lying still, is lying still, যারা এখনো ঘুমিয়ে আছে লন্ডন সিটি। এখানে লন্ডনকে হার্ট কেন বলা হয়েছে? আর লন্ডন এখানে হচ্ছে দ্য ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি, সেই শহরে বা সেই দেশের একদম ক্যাপিটাল, এবং এই লন্ডন হচ্ছে কেন্দ্রে আছে, চারদিকে যে কান্ট্রি সাইড আছে। Say London is called the mighty heart and lying still, lying still, এখনো যেন লন্ডন সিটি শহরটি নিদ্রামগ্ন। এখানে লন্ডন শহর মানে লন্ডনের সমস্ত যে শহরের মানুষজনকে বা শহরবাসীকে এখানে বোঝানো হয়েছে। আশা করি কবিতাটা আপনাদের সকল ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন। থ্যাংক ইউ।